যখন রাজবাড়ির ঘটনাটা ঘটলো, এটা দিয়ে একেবারে পরিপূর্ণতা পেল। এটা যে একটা মব সরকার, এটা যে মবকে আপনার প্রেসার গ্রুপ নাম দিয়ে, এবং সরকার নিজেই যে মবতন্ত্রের সাথে জড়িত বা জড়িত বলবো না, উৎসাহ দিচ্ছে, তার প্রমাণ হয়ে গেছে। এবং ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে, যে উনি মবের জনক বাংলাদেশে। আমরা যে রাজবাড়ির ঘটনাটি দেখলাম কদিন আগে, নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে সেই লাশকে হেনস্থা, মানে দেহাবশেষে লাঠি দিয়ে আঘাত করতে দেখলাম, এবং অসম্মানজনকভাবে সেটি পুড়িয়ে দেওয়া, মানে দেহাবশেষ পুড়িয়ে দেওয়া হলো। এরকম ঘটনা, মানে ইসলাম অবমাননা, ইসলাম বিদ্বেষের ঘটনায় আমরা আগেও দেখেছি হামলা, সহিংসতা শিকার হতে, কিন্তু এরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা একটা। সেই সাথে যদি আরো একটু যোগ করে বলি যে এরকম ঘটনা মাজারে, দরবার শরীফে একের পর এক হামলা হচ্ছে, তৌহিদি জনতার নাম দিয়ে হামলা হচ্ছে, এরকম ঘটনা কেন ঘটছে আনিস আলমগীর? একটাই কারণ এই সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে, মবকে নতুন নাম দিয়েছে প্রেসার গ্রুপ। তো মব কি করবে? মব তো আশকারা পাবে। কিন্তু সরকার তো আবার নিন্দা জানায় এই ঘটনা, নিন্দা জানায়। ওই 32 নম্বরের ঘটনা দিয়ে তো নিন্দা জানিয়েছে, কিন্তু 32 নম্বর আক্রমণ করব, 32 নম্বর ভাঙবো, 32 নম্বরের বুলডোজার আসছে, সরকার কি কিছু করেছে? 2 দিন ধরে তো সরকার সবকিছু দেখেছে। তারপরে যখন ইন্টারন্যাশনালি এটা প্রতিবাদ হলো, তখন একটা ধরি মাছ নাচুই পানি একটা বিবৃতি দিয়েছে। তো 32 নম্বর ভাঙা দিয়ে ডক্টর ইউনূসের সরকার তার মব সংস্কৃতি শুরু করেছে, এবং তিনি তার প্রতিপক্ষের কাছে এবং জনগণের কাছেও মব সন্ত্রাসের জনক হিসাবে ওনার নাম অলরেডি লিখিয়ে ফেলেছেন। এখন গতকালে যে ঘটনাটা ঘটলো রাজবাড়ির যে ঘটনাটা আপনি উদাহরণ দিলেন, রাজশাহীতে আরেকটা ঘটনা ঘটেছে, একই স্টাইল। ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে আজকে বাংলাদেশকে নিয়ে যা উঠতেছে, যে এরকম একটা দেশ যাদের ধর্মীয় সহিষ্ণুতার কি অভাব দেখেন, নিজের দেশে নিজের আরেকটা নিজ ধর্মেরই আরেকটা লোককে মারে, ওরা তো মারেই, ওরা তো কোপায়, কিন্তু এটা লাশকেও কোপাচ্ছে, একটা লাশকেও তারা থাকতে দিচ্ছে না, যেটা মুসলমান ধর্মে যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে। লাশের অবমাননা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষেধ। এখন বলা হচ্ছে যে তারা তো কবর দিতে চেয়েছিল, কবর উঁচু করেছিল, সবগুলো ঠিক আছে, আপনি প্রশাসন দিয়ে ব্যবস্থা নেন। আজকে আমি আরো আশ্চর্য হলাম আমি নিজে, যে এই সরকারের প্রোপাগান্ডা টিমের যে সদস্যগুলো, তারা যতদিন এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় একটা উদাহরণ নিয়ে। আজকে প্রেস সচিব আমি দেখলাম যে একটা উদাহরণ দিলেন, যে শেখ হাসিনার আমলে এরকম একটা পীর লুৎফর রহমান, তাকে এবং তার ছেলেকে এবং 4 জন মুরিদকে এরকম গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা কেন এখন ওনাকে বর্ণনা করতে হচ্ছে? কারণ উনি এটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, যে পীরদের অনেক পক্ষ বিপক্ষ, অনেক শক্তি আছে, পীরের একটার বিরুদ্ধে একটা লেগে আছে অনেক দিন থেকে। তো আপনারা সেগুলোর তো কোনো সমাধান করেন নাই, কারণ আপনারা ক্ষমতায় আসার পর থেকে কত হাজার, যে আমি জানি না একজ্যাক্ট সংখ্যাটা, এটা কয়েক শত হবেই, মাজার ধ্বংস করা হয়েছে। আপনারা কি কখনো এগুলো নিয়ে কথা বলেছেন? বলেন শুধু আর সহ্য করা হবে না। তো সহ্য করা হবে নাতে এমন অবস্থায় গিয়েছেন যে লাশকে পর্যন্ত সহ্য করছে না, লাশকে পর্যন্ত মেরে ফেলছে। ইসলামের দৃষ্টিতে তো এটা হারামি। ব্যবস্থা নেওয়ার যে কথা বলছে সরকার, ব্যবস্থা নেওয়ার যে কথা বলছে, এই ঘটনাটিও 32 নম্বরের ঘটনাটি যেন আপনি বলছিলেন যে আগে থেকেই হামলা করা হবে, বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে, এরকম বলা হচ্ছে, এই ঘটনাটিও কিন্তু পূর্ব ঘোষিত বিক্ষোভ ছিল, আগে থেকেই প্রশাসনকেও জানানো ছিল। সেটাই তো বললাম, এরকম তারপরে দিকে আমি একটু জানতে চাই আপনার কাছে, বাংলাদেশের ইতিহাসেও তো এই ধরনের ঘটনা ঘটে নাই। এবং 32 নাম্বার দিয়ে যেটা শুরু হয়েছে, যেটাকে অনেকে উস্কিয়ে দিয়েছে, যেটা দিয়ে অনেকে আত্মতৃপ্তি বোধ করেছে, যারা 32 নম্বরের ঘটনা দিয়ে আত্মতৃপ্তি বোধ করেছে, তারা এখন উপলব্ধি করছে এই মব যে কত ডেঞ্জারাস, এবং এই মব যে ডক্টর ইউনূসের 2 ফোঁটা যদি কোনো অবদান থাকে, সেটাকেও ওনার তো কোনো অবদান এখানে দেখাই যাচ্ছে না, কিন্তু তার সমর্থকরা মনে করে যে হাজার হাজার অবদান উনি ভরে ফেলছেন। এই অবদানে উনি যদি বিদায় নেওয়ার পর দেখা যাবে যে উনার নিজের কিছু কয়েক কোটি টাকা জনগণের টাকা মওকুফ,
নিজের কিছু ব্যবসা বাণিজ্যে ঠিকঠাক করা, নিজের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া, নিজের লোকদেরকে বিদেশ থেকে এনে এখানে উপদেষ্টা বানানো ছাড়া ওনার আর কোনো অর্জন কেউ পাবে না। কিন্তু যেটুকু অর্জন আছে, যেটা চোখে দেখছে, সেটাও উনি নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন এই মব সংস্কৃতি দিয়ে। আমি বহুবার বলেছি ওনার উদ্দেশ্যে, অন্তত 5 বার আমি এই কথা বলেছি, মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে না পারেন, ওনার পক্ষে সম্ভব না এই দেশ চালানো। উনি এই দেশে কথায় কথায় শেখ হাসিনাকে উদাহরণ দেন। শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা নিজেরাও কথা বলেছি জুলাইতে। উনি শেখ হাসিনা যে স্টাইলের রাষ্ট্র চালাচ্ছিল, বিনা ভোটের রাজত্ব চালাচ্ছিল, এগুলো কোনো সভ্য মানুষ কেউ সমর্থন করতে পারে না। কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল, মানুষ তো জানছিল যে তার প্রতিপক্ষকে, তারা তো এটা তো দেখেছিল যে আমার উপর কি আক্রমণ করবে। বোম খুনের কয়েকটা উদাহরণ, যেটা স্টেট রান ফাংশন, সেই কয়টা বাদ দিলে সাধারণ মানুষ তো অন্তত নিঃশ্বাস নিতে পেরেছিল। আজকে তো সে পরিস্থিতি নাই। আজকে ডক্টর ইউনূসকে যারা সমর্থন করে তারাও তার বিরুদ্ধে বলছে যে এই লোকটা আমাদেরকে এই মকতন্ত্রের দ্বারা আমাদের যত অর্জন সেটা শেষ করে দিয়েছে। এখন আরো ধন্যবাদ, আপনি খুব শক্ত বা কড়া কিছু কথা বলছেন। একটা লাইনে শেষ করে দিচ্ছি। সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা, সেটা হচ্ছে মকতন্ত্রের জনক যেগুলো আপনার শহর প্যারিস এবং অন্যান্য শহরে বসে বসে এই নির্দেশনা দিত, এই মবের জনকগুলো আবার এখন বলতেছে যে মবের জন্যই নাকি ডক্টর ইউনূসের ব্যর্থতা হয়ে গেছে। ডক্টর ইউনূস তার অর্জন, উনি একটা ব্যর্থ সরকার, ওই ব্যর্থতা যে মবের কারণে হয়েছে সেটাও ওরা দেখতেছে। এর থেকে মানে হাস্যকর আর কোনো স্টেটমেন্ট আমি আর দেখি না। জি, আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। খুব বেশ কড়া সমালোচনা আপনি করলেন, এবং এই রকম কড়া সমালোচনা করার জন্য কি কোনো রকম পরিণতির আশঙ্কা করেন কিনা আমি পরবর্তীতে আসি এই প্রসঙ্গটা, কারণ এই প্রসঙ্গটাও একটা আলোচনার বিষয়। আমি মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা শুনতে চাইবই। আনিস আলমগীর যেভাবে মন্তব্য করছিলেন সেই প্রেক্ষিতেও যদি বলতে চান, এবং আমি যে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গটা বলছিলাম, যে আগে থেকে ঘোষণা দেওয়া হলো, প্রশাসনকে জানানো হয়েছিল একটা, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় না, এবং তারপর এই ঘটনার ভিডিও চিত্র আমরা সবাই দেখলাম, কিন্তু মামলা করা হলো, পুলিশ বাদী হয়ে মামলা করেছে, ভিকটিমের পরিবারের কেউ মামলা করে নাই। 3 থেকে 3,500 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মানে ভিডিওতে যাদের দেখা যাচ্ছে কারো নাম উল্লেখ করা নাই, এতজন অজ্ঞাত আসামি। এটা আসলে কেমন বার্তা দেয়? ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়? এটা মানে একটা ম্যাসিভ ঘটনা, তো ম্যাসিভ ঘটনায় আর কয়জনের নাম মানে করবে আর কয়জনকে বাদ দেবে, এই জন্য গণহারে একটা নাম দিল। এটা অন্তত যাদেরকে দেখা যাচ্ছে তাদের নাম উল্লেখ করে বাকিদের তো অজ্ঞাত করা যেত, তাই নয় কি? হ্যাঁ, সেটা যেত। মানে এটা তো মানে ভিডিও তো সবার হাতে হাতে এখন, সেগুলো খুব পরিষ্কার না। আর এটা নিয়ে, এই ধরনের মামলা নিয়ে আসলে এগুলো খুব কঠিন, কারণ যখন নাকি ব্যাপক সংখ্যক মানুষের অংশগ্রহণ হয়ে যায়, তখন সেই মামলাগুলো পরিচালনা করা লোকাল প্রশাসন, পুলিশ, তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। যেহেতু মানে এটা মানে কোনো একটা ছোট একটা গ্রুপের কোনো হত্যাকাণ্ড না, এটা অনেক অংশগ্রহণ ছিল, যেটাকে বলা হচ্ছে যে মবের বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলো হয়েছে আসলে কার্যকর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কারণ অনেক পার্টিসিপেশন থাকলে এটা হয় না। এটা শুধু এই আমল না, সব আমলেই হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, দেখেন, আমরা এখানে ডক্টর ইউনূস বা প্রশাসন আমরা ফেলিউরটা বলতে পারি, কিন্তু একটা বোঝা দরকার যে এই সরকারের পক্ষে কতটুকু করা সম্ভব। কারণ এই সরকার নন পলিটিক্যাল সরকার, তার কোনো আসলে কোনো দল নেই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে হ্যান্ডেল করতে পারে সেইভাবে ইউনূস সাহেবের পক্ষে সম্ভব হয়নি। কারণ সবচেয়ে বড় এখানে আমি যেটা মনে করি যে লোকাল যে রাজনীতি, ওখানে দরকার ছিল বিএনপি, জামাত যদি সত্যিকার অর্থে মনে করে তারা যে না এই ঘটনাটা হওয়া উচিত না, তাহলে তাদেরকে এই দায়িত্বটা নেওয়া দরকার ছিল। পুলিশ প্রশাসন তো পরে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর একটা সুনির্দিষ্ট সংখ্যা আছে, তো তারা ওই সংখ্যাটা দিয়ে সম্ভব না। যেহেতু মানুষের একটা পার্টিসিপেশন হয়ে গেছে, ওই মানুষের মধ্যে বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য, কিন্তু ওই যে সবচেয়ে বড় যেটা আনিস আলমগীর যেটা বলছে, একটা বড় ঘাটতি হয়ে গেছে এখানে। ঘাটতিটা হচ্ছে আওয়ামী লীগের ঘাটতি। এই আওয়ামী লীগ যদি আজকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতো, তাহলে আজকে এই মব, এই উগ্রতা ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে
নেতৃত্ব দিতে পারতো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ তো নিজেই এমন একটা শক্তিতে রূপান্তর হয়েছে, এটা হচ্ছে এক ধরনের উগ্র শক্তি, আর ওইটা হয়ে গেছে একটা ফ্যাসিস্ট শক্তি, যার ফলে এখন ফ্যাসিস্ট শক্তি চলে গেছে কিন্তু উগ্র শক্তি এসে আমাদের গাড়ির উপর বসবাস করতেছে। এখন তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে নীতিগত অবস্থানের দিক দিয়ে এখন কেবলমাত্র আমরা হাতে দেখি, মানে এটি কেন, মানে আওয়ামী লীগ কি একমাত্র উগ্র শক্তিকে মোকাবেলা করতে পারে? একমাত্র না, একাধিক মাত্র আমি বলছি অন্যতম একটা ভূমিকা ছিল তার অতীতের, মানে 15 বছর আগের ভূমিকাটা যদি আমরা স্মরণ করি, তার একটা লিবারেল ডেমোক্রেসি তো একটা রাজনীতি আছে যেখানে তারা এই উগ্রতাকে প্রশ্রয় দেবে না। বিএনপিও কাছাকাছি আছে, এবং আজকে রুহুল কবির রিজভী কিন্তু বলছেন যে রাসূল এটা সমর্থন করে না, এই ধরনের মানে মরদেহ পোড়ানো এটা সমর্থন করে না, প্রতিবাদ করেছে। কিন্তু আরো বড় প্রতিবাদটা করতে পারতো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ অন্য একটা রাজনীতি চর্চা করতে করতে সেই শক্তিটা সে এখন একেবারে অ্যাবসেন্ট। আজকে চিন্তা করেন লোকালি ওই রাজবাড়ী গোয়ালন্দ এলাকায় যদি বিএনপি আওয়ামী লীগ অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা হয়তো নিয়ন্ত্রণ করা যেত। সব ক্ষেত্রে মানে তারা পারবে এই রাজনৈতিক শক্তি তাও না, তারাও অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়ে, তারপরে একটা ভরসা করতে পারতো, একটা ভরসা জায়গা ছিল। কিন্তু মুস্তাফিজ, আপনি কি এটি লক্ষ্য করেছেন এনসিপির যে বিবৃতি, সেখানে তারা বলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামের স্থানীয় নেতা এবং স্থানীয় আলেম সমাজের সমন্বয়ে উক্ত ঈমান আকীদা রক্ষা কমিটি গঠিত হয়েছে, মানে যারা হামলা করছে আর কি নুরাল পাগলার মাজারে, তারা হচ্ছে সেই রক্ষা ঈমান আকীদা রক্ষা কমিটি হচ্ছে স্থানীয় বিএনপি এবং জামাতের লোক, মানে তারাই আসলে হামলা করছে। মানে আমি তো বললাম তো যে লোকাল পর্যায়ে যেই মানে রাজনীতির কর্মীদের যে চিন্তা চেতনা, তাদের যে দর্শনটা ওরকমই, হয়তো কেন্দ্রীয় ভাবে আওয়ামী লীগ মানে বিএনপি সেটা বিরোধিতা করছে, কিন্তু লোকাল রাজনীতিটা তো ওই ধর্মান্ধতার মধ্যেই আছে, সেখান থেকে তো এটা সম্ভব হয়নি। ফলে আজকে এই যে গণতান্ত্রিক রাজনীতির যে কত বড় অভাব, তার শক্তি গুলো না থাকার কারণে আজকে এই মব গুলো, এই উগ্রবাদিতা আমরা নানা জায়গায় দেখছি। ওই যে কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে, দেখলাম আনন্দ রিসোর্টে হামলা, সেখানে দরগা শরীফ পড়েছিল, এবং ওই দিন কিন্তু গতকালকে শুধু রাজবাড়িতে না, রাজশাহীতেও কিন্তু একটা মাজার ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিন্তু তো এইগুলি ঘটছে, এবং আরো আনিস আলমগীরের তথ্য অনুযায়ী, এবং আমিও নিজেও জানি, প্রচুর মাজার এবং দরগা শরীফ এইভাবে একের পর এক হামলা হয়েছে। কিন্তু লোকাল পর্যায়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি মানে থাকতো আজকে, তাহলে এটা প্রতিরোধ করতে পারতো। কিন্তু ওই যে বললাম যে আপনি গণতান্ত্রিক শক্তি যখন ফ্যাসিস্ট শক্তি হয়, ওইটা যখন চলে যায়, তখন ওই ধর্মীয় উগ্র শক্তি তখন এবং আপনি আরো একটা কথা বলছিলেন ভোগ করছে। কিন্তু এটা অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এই যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটা বাদ দিল মানে আওয়ামী লীগ, তার ফলে কিন্তু অভ্যুদয় ঘটবে, কিন্তু এই উগ্রবাদী শক্তি আজকে সেই উগ্রবাদী শক্তির সামনে আমরা পড়লাম। আর আরেকটু ছোট্ট করে আপনি বলছিলেন যে এই সরকারের সক্ষমতার জায়গাটাই বা কতটুকু, সরকারের আসলে কোনো রাজনৈতিক ফোর্স নাই, আসলে কি সরকারের সক্ষমতার অভাব, নাকি আনিস আলমগীর যেটি বলছিলেন যে এই সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং সরকারের মানে তিনি মব সরকার বলছেন, আসলে ব্যাপারটা কি সরকারের শুধুই সক্ষমতা বা লিমিটেশন যাকে আমরা বলি সেটি, নাকি আমি এত সত্য হয়ে বলতে চাই না। ডক্টর ইউনূস কি চাইলেও কি পারবে? পারবে না। তার চান কিনা এটি হচ্ছে প্রশ্ন। না, চান, অবশ্যই চান। কারণ আমি মনে করি ডক্টর ইউনূস একটা তার আন্তর্জাতিক একটা ইমেজ আছে, সেই ইমেজটা কিন্তু ওই মিজানুর রহমান আজহারিন না, মানে মধ্যপ্রাচ্য ভিত্তিক না, ইউরোপ আমেরিকা ভিত্তিক পশ্চিমা দেশগুলো। তো সেই দেশগুলোর একটা আন্তর্জাতিক নীতি, তার একটা সংস্কৃতি আছে। ডক্টর ইউনূস কিন্তু ওই সংস্কৃতি কে রিপ্রেজেন্ট করেন, কিন্তু ওই যে তিনি পারছেন না। এখন না আমি পারলাম না বলে তার মানে আমি এইটা করছি, বিষয়টা তো তা না। আমি চাচ্ছি না, কিন্তু হয়ে যাচ্ছে। ওই যে মানে রাজনৈতিক সরকার না থাকলে যা হয়, এই জন্য আমি অনেকবার বলেছি যে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, তাদের একটা 2 মাস 3 মাসের বেশি থাকা উচিত না। আপনি লম্বা সময় থাকবেন, আপনি আপনার
ক্ষমতা আপনার নিয়ন্ত্রণটা আপনি লুজ করবেন, সেইটা অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। ওই আমি আরো একটি মবের দিকে যাব, জাতীয় পার্টির অফিসেও বারবার হামলা হচ্ছে, এরকম মানে ঘটনা যে ঘটে আসলো তারপরেও হামলা হয়েই যাচ্ছে। আমি সেটা নিয়ে একটু আসবো, তবে আনিস আলমগীর ছোট্ট করে ওই জায়গায় মোস্তফা ফিরোজ যেটি বলছেন যে তার সক্ষমতার ঘাটতি, ডক্টর ইউনূস সরকার চাইলেও আসলে পারবেন না, কারণ তার সেই ঘাটতি আসলে তিনি দেখাচ্ছেন। এই প্রসঙ্গে একটু একদম ছোট্ট করে 1-2 লাইনে যদি মন্তব্য করেন। না, মোস্তফা ফিরোজ যেটা বলছেন সেটার সাথে আমি একমত, কারণ উনি চাইলে পারেন। যেমন উনি বলছেন যে মামলা কার বিরুদ্ধে দেবে, এতগুলো লোক আছে কিভাবে হয়? তো যারা কমিটি করেছিল তাদেরকে দেন, যারা মারছে তাদেরকে দেন। আপনি 5 জন তো দিতে পারেন, 10 জন তো দিতে পারেন, কমিটি তো আছে আপনার হাতে, কমিটিকে পুলিশের হাতে নাই? তো ওই এনসিপি যদি দাবি করে থাকে, যথার্থ দাবি করেছে, এটা জামাত এবং জাতীয়তাবাদী দলের লোকেরা আছে, বা ওদের এনসিপিরও যদি কেউ থেকে থাকে, ধরেন তাদেরকে, কমিটিতে যারা আছে তাদেরকে কে ক্ষমতা দিয়েছে যে মরা লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়ার, যেটা জঘন্যতম কাজ, যাতে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দিয়েছে, ধর্ম, শুধু বাংলাদেশকে না, ধর্মকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এমন একটা জঘন্য কাজ বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। তো এরকম ঘটনা যখন জন্ম হচ্ছে এই সরকারের আমলে, সেই সরকারের তৎপরতা যদি হয়ে থাকে যে বেনামি এটা মামলা, তাহলে তো বোঝাই যায় সরকারের এখানে ইন্ধন আছে। ইন্ধন না বলবো, ধরলে যদি আবার থানায় হামলা হয়, মানে থানায়ও তো হামলার ঘটনা ঘটে, হ্যাঁ, মানে যেভাবে হাজার হাজার মানুষের একটা মব দেখা যাচ্ছে, ধরলে যদি আবার থানায় হামলা হয় সেই আশঙ্কাও তো একটা মানে অভিজ্ঞতা আছে। তার মানে হচ্ছে যে আপনি যদি থানায় হামলা হয়, আপনি ধরলেই হয়, আপনি আসেন কেন রে ভাই? আপনি যান না, আপনি চলে যান না, জাতিকে একটু উদ্ধার করে চলে যান। আপনি যখন এটা করতে পারেন না, আপনি কথা বললে সাংবাদিক ধরেন, সাংবাদিকদেরকে বানাতে পারেন, টেরোরিস্ট বানাতে পারেন। আপনি যারা টেরোরিস্ট যেগুলো দেখতেছেন সেগুলোকে আপনি চোখে দেখেন না,